ওকে, আচ্ছা আমরা পরমাণু নিয়ে আলোচনা করেছিলাম তাই না? ওকে, এটা পরমাণুর যে মডেল, সেই মডেলে কণিকা নাম শুনেছি তো, মৌলিক কণিকা 3টি, তার মধ্যে প্রোটন অ্যান্ড নিউট্রন এই পরমাণুর কেন্দ্রে অবস্থিত, আর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। কি বলে? নিউক্লিয়াস। বাইরের কক্ষপথে ইলেকট্রন ঘোরে বা ঘূর্ণায়মান, তাই কি না? রাদারফোর্ড পরমাণুর মডেল। ওকে, তো এই মধ্যখানে সমস্ত আমরা জানি যে পজিটিভ চার্জ বা ভর কেন্দ্রীভূত, তাই না? ভর কেন্দ্রীভূত, আর বাইরের কক্ষপথে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান। পরমাণুর মডেল এটা আমরা জানি। ওকে, ইলেকট্রন, তাই না? স্যার জে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন, স্যার জে থমসন। আর বিজ্ঞানী জি জনস্টন প্রথম ইলেকট্রন তত্ত্ব প্রদান করেন 1891 সালে। আচ্ছা, এখন তত্ত্ব আর আবিষ্কার এই দুইটার মধ্যে পার্থক্য বলে দিয়েছিলাম। তত্ত্ব ইটস অন কাইন্ড অফ থিওরি, তাই না? অর্থাৎ মৌখিকভাবে তিনি ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখাতে সক্ষম হননি, এজন্য তিনি আবিষ্কারক নন। আবিষ্কারণ কে? তাই কি না? এর কারণে 1900 কত সালে নোবেল পুরস্কার পান লিখে দিয়েছিলাম, রাইট? তাহলে স্যার জে থমসন 1906 এই সময়ে তিনি এই ইলেকট্রনের কারণে আবিষ্কার করার কারণে নোবেল পুরস্কারে ভূষিত হন। এখন ইলেকট্রনের বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম, তাই না? ওকে, বৈশিষ্ট্যর মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের দেখতে হবে যে সে যে বাইরের কক্ষপথে ঘুরতেছে, তাই না? কি চার্জ নিয়ে? তাহলে আমরা বলবো যে এটি পরমাণুর বাইরের কক্ষপথে ঘুরে, তাই কি না? 2 নম্বর পয়েন্ট, এটি নেগেটিভ চার্জ বিশিষ্ট। ওকে, এবার এর চার্জের পরিমাণ তাহলে 1, 2। বাইরের কক্ষপথে ঘুরে নেগেটিভ বা ঋণাত্মক -VE। এই VE মানে জানো? ভোল্ট ইলেকট্রন। ভোল্ট ইলেকট্রন মানে তার চার্জটা কি? নেগেটিভ, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ওকে, এবার এই চার্জের পরিমাণ কত এটা জানতে হতে পারে না? ওকে, তাহলে 1.601 × 10⁻⁻19 কুলম্ব, অথবা আমরা বলতে পারি 1.601 × 10 ইনভার্স 19। যদি ইনভার্স বলি তাহলে আর মাইনাস বলবো না। কি বলবো না? বুঝতে পারছো তুমি? ওকে, কুলম্ব অর্থাৎ চার্জের একক কি? কুলম্ব। এখন এটা ইলেকট্রন নেগেটিভ না, এই জন্য সামনে মাইনাস হবে, চার্জটা কি? মাইনাস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার একটা ইলেকট্রনের ভর কত জানতে হতে পারে না? 9 পয়েন্ট। এটা কেজিতে যদি নিই
ঠিক আছে, ভরকে m দ্বারা সূচিত করা হয়। m = 9.1 10^31 কেজি। অথবা আমি যদি গ্রামে নিই তাহলে কি করব, 28, মানে 1 গ্রাম সমান 1 কেজি সমান কত, 1000 গ্রাম, মিন্স 10⁻³ গ্রাম, একই কথা না? তাহলে পাওয়ার 3কে তুমি এখান থেকে সরাই দিবা, মানে এর সাথে +3 করো, 9.1 10⁻³ এটা কেজি থেকে গ্রামে নিব, তাহলে +3 ইন্টু গ্রাম, একক চেঞ্জ হলো না? এবার -31 থেকে +3 করলে কত হয়, -28। ওকে, তো 9.1 10⁻28 গ্রাম। ইজ দ্যাট ওকে? এখন তুমি এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সবাইকে এনার্জেটিক হইতে হবে, কেউ ঘুমাবা না। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত এটা ইলেকট্রনের এগুলো বৈশিষ্ট্য, পারবো তো আমরা? ঠিক আছে, এবার আসি প্রোটনে। আচ্ছা, প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট ঠিক আছে, কত সালে আবিষ্কার করে? আচ্ছা, উইলিয়াম প্রাউটেরটা বলেছিলাম তাই না, যে উইলিয়াম প্রাউট এটা তত্ত্ব দেন। উইলিয়াম প্রাউট বলিনি? আচ্ছা, উইলিয়াম প্রাউট প্রোটনের তত্ত্ব দেন। এটা যেমন তত্ত্ব কে দেন? জি জনস্টন। এটা উইলিয়াম প্রাউট। ওকে, প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। এবার যদি এর বৈশিষ্ট্যতে চলে যায়, আচ্ছা এখানে এটা কেন্দ্র না, তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয়? সমস্ত ভর বলা হয় তাই না, যে নিউক্লিয়াসে সমস্ত ভর থাকে পজিটিভ। তাহলে এইখানে প্রোটন যদি থাকে তাহলে আমরা তার অবস্থান কেমনে বলবো, যে এটি নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, এটি নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত। আর এর চার্জটা কেমন হবে? পজিটিভ। তাহলে বৈশিষ্ট্য 1, নিউক্লিয়াসের অবস্থিত, চার্জ ধনাত্মক তাই না? ওকে, তাহলে এক্স্যাক্টলি আমরা তাহলে ইলেকট্রনের মতোই করে এই চার্জ এবং ভরটা একটু জেনে নিই। চলো, তাহলে এইটার চার্জ কি হবে? এইটা যা চার্জ দেখছো না, এটাই হবে। বলো তো আমাকে কত হবে? কুলম্ব, সংক্ষেপে সি বলতে পারো, পেছনে কুলম্বকে সংক্ষেপে। তাহলে এইটা যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে? প্লাস। তো প্লাস দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, ওকে। তো এর ভরটা কেউ বলতে পারবা? বলো তো। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এইভাবে একটা ফরম্যাট আমরা করতে পারি মাথার সাথে, যে চার্জ 1.6 প্রোটনের ভরও 1.67, কাছাকাছি
1.6 1.6 এখানে 6-এর পরের সংখ্যা কি হয়? তো 7 বসাই দেব। আর এইটা হলো গ্রামে কত 28 না? এটাতে 1 যোগ করেছো, 1 এখান থেকে বাদ দিবা, 28 থেকে 1 বাদ দিবা, মনে থাকবে? আবার বলবো? 4 বাদ দিলে তো 31 কেজি স্যার, এটা যেহেতু কেজিতে হয়, কিন্তু এটা একটা ধারণা, মানে টেকনিক, যে এখানে 1 যোগ করলাম, এখানে 1 বাদ দিলাম, এটা ফরম্যাট না, 1 যোগ 1 বাদ। তাহলে এই জিনিসটা, এই ভ্যালুটা মুখস্থ করাটা সহজ হবে, মনে রাখাটা। কারো প্রশ্ন আছে? ওকে, 1915 লিখেছেন, ওটা কি আবিষ্কারকের? হ্যাঁ, আবিষ্কার। নিউটন, আবিষ্কারক চ্যাডউইক নিউটন। চ্যাডউইক নিউটন, হ্যাঁ। তো এটাও অবস্থান কোথায়? নিউক্লিয়াসের কেন্দ্রে। এইটা যদি ঋণাত্মক চার্জ, এটা ধনাত্মক হয়, এটা কি? নিরপেক্ষ, চার্জলেস বা নিরপেক্ষ। ওকে, আমি বলেছিলাম যে দুইজন যদি নির্বাচনে দাঁড়ায়, আমি কাউকে যদি ভোট না দিই তাহলে আমি নিরপেক্ষ। মানে এই নিউটন মানে ইলেকট্রনের ঘরেও যাচ্ছে না, প্রোটনের ঘরেও মানে দখলদারি করতে যাবে না, সে তার নিজ অবস্থানে থাকতেই পছন্দ করে। ওকে, তাহলে এটা হলো নিউটনের পজিশন। এবার তুমি এখন জানতে চাও যে আমার যেহেতু চার্জ নেই, আমি নিরপেক্ষ, তাহলে চার্জ কত হবে? চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা নিয়ে চিন্তা করিও না যে ক্যাপিটাল কি দিব, কিউ দিব না স্মল কিউ, হোয়াট এভার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা কত? 0। ওকে, আচ্ছা, ভর কত বলতে পারো? আচ্ছা, এই যে ভরটা এত মুখস্থ করার কিছুই নেই, একটি প্রোটনের ভর নিউটনের ভরের কাছাকাছি, সো এইটা বলতে পারো। ওকে, এখন প্রশ্ন হইতে পারে, তোমাদের কিছু কিছু বইতে দেখবা যে একটি প্রোটনের ভর, আই রিপিট, একটি, এই যে পেছনে আমার দিকে মনোযোগ, একটি প্রোটনের ভর 1836 মতান্তরে 1839টি ইলেকট্রনের ভরের সমান। মানে এই ঘরে 1836টি অর মোর দেন 1839। এক এক বইয়ে এক এক রকম আছে। এতগুলা যদি ইলেকট্রনকে একসাথে করে দাঁড়িপাল্লায় এক পাল্লায় দাও আর অন্য পাল্লায় একটা পরমাণু দাও, তাহলে সমান হবে, বুঝছো? ঠিক আছে, তো এই প্রোটন আর নিউট্রন, তো প্রোটন যদি 1836 হয়, তো নিউট্রন হবে 1839টি ইলেকট্রনের সমান, এজন্য প্রায় কাছাকাছি ধরা হয়। পার্থক্য কত? 3টি না? হ্যাঁ, প্রোটনেরও কাছাকাছি আর নিউট্রনেরও ভরও কাছাকাছি। ইলেকট্রনের এতগুলা সংখ্যার ভরের, তাহলে ইলেকট্রনের ভর কম নাকি প্রোটনের? ইলেকট্রনের, বললাম না, একটা ঘরে 1836টা ইলেকট্রন নিয়ে যতটুকু ওজন হয়, একটা প্রোটনের ভর এতটুকু। তাহলে কি হবে? ইলেকট্রনের ভর কি হবে? কম হবে প্রোটনের চাইতে। মনে থাকবে? চার্জ পাইছো 0, ভর পাইছো এত, এটুকু ক্লিয়ার সবার?
ওকে, আমরা বৈশিষ্ট্য দেখলাম। হ্যাঁ, ভর ভর না না, ভর কখনো তো ঋণাত্মক হয় না, চার্জ চার্জ। ওকে, এবার আমরা ইলেকট্রন বিন্যাস দেখব। ওকে, পর্যায় সারণী সবার আইডিয়া আছে? ওকে, আমরা যেহেতু এটা কেমিস্ট্রির ক্লাস না, সেহেতু এখানে বিস্তারিত কেমিস্ট্রির যে পর্যায় সারণী মৌল নিয়ে আলোচনা করব তা না। এখানে অ্যাটল সিঙ্গেল যে আছে, এই যে পেছনে কনসেন্ট্রেট, আমরা যে কিছু কিছু মৌল আমাদের অবশ্যই তাদের পর্যায় সারণী জানা দরকার, সো আমাদের এটা জানতে হবে। হাইড্রোজেন প্রোটন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর 1। তো পর্যায় সারণীতে মানে আমাদের যে ইলেকট্রন বিন্যাসে পারমাণবিক ভরের প্রয়োজন আছে? নাই। তাহলে আমরা হাইড্রোজেন দেখব, সাথে সোডিয়াম দেখব 11। ওকে, চাইলে আমরা ম্যাগনেসিয়াম দেখতে পারি 12, আমরা ক্যালসিয়াম দেখতে পারি 20, আমরা সিলিকন দেখতে পারি 14। হ্যাঁ, আমরা যাব কপার ম্যাঙ্গানিজ দেখব Mn 24। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয়। ও আচ্ছা, 25। এগুলো দেখব। হ্যাঁ, আচ্ছা, এই যে সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম খুবই ব্যবহৃত, মোস্ট ইউজফুল ম্যাটেরিয়াল অন ইলেকট্রনিক্স কম্পোনেন্টে এই দুইটার ব্যবহার খুবই ওতপ্রোত। তার মধ্যে সিলিকন বেশি ব্যবহার হয়, কারণ এর তুলনায় মানে এগুলোর তুলনায় আরও অন্যান্য গ্যালিয়াম আর্সেনাইড আছে, হ্যাঁ, ওগুলোর তুলনায় এটা দামে সস্তা এবং সহজলভ্য। বৈশিষ্ট্য যদি জানতে চাই কখনো সিলিকনের, তো বলবো দামে সস্তা এবং সহজলভ্য, মানে সহজেই পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তো এই হলো হাইড্রোজেন। তো আমি একটা বৃত্তাকার পদ দিলাম, একে কি বলে? কক্ষপথ বলে। কি বলে? কক্ষপথ। কক্ষপথকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এটা একটা কক্ষপথ দিয়েছি, মানে এর কক্ষপথ সংখ্যা কত? 1। তাহলে n কত? 1। এবার প্রতিটা কক্ষপথে কতটি ইলেকট্রন সঞ্চয় করতে পারে সেটা নির্ণয় সূত্র হলো 2n²। ওকে, তাহলে 2 ইন্টু প্রথম কক্ষপথ, দ্যাট মিনস n = 1, বসাই দিলাম। 1 স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, 2 ইন্টু 1, 2 2। তাহলে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। তা আমার হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কি? 1। সো যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রনকে ডিনোট করলাম। মনোযোগ দাও। তাহলে এইটি হবে হাইড্রোজেনের বৃত্তাকার ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, উঠাই নাও। উঠাই নিয়েছো? আছে? আচ্ছা আচ্ছা, তাহলে মিলাই নাও, মিলতেছে কিনা। ঠিক আছে, এইটা ক্লিয়ার তো সবাই? এভরিবডি, তুমি বুঝতে পারছো? আচ্ছা, পরে আমার সাথে বুঝাই নিও যদি বুঝতে না পারো, যেহেতু তুমি নতুন এসেছো। আর যদি এখানে বুঝো তা প্রশ্ন করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, সোডিয়াম
তাহলে 2n স্কোয়ার 2 ইন্টু প্রথম কক্ষপথ মানে কি কত n কত, তো 2টি ইলেকট্রন প্রবেশ করায় দাও। এরপরে দ্বিতীয় কক্ষপথের জন্য 8টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। সাইড টকিং করবা না, আমাকে প্রশ্ন করো। 8টি ইলেকট্রন হয়েছে, আর 2 কয়টি হলো? আরেকটি বাকি থাকে না 11 তৈরি করতে, তাহলে সেটা তো তৃতীয় কক্ষপথে বসাইতে হবে। এর মানে একটা রুমে 8 জন নিতে পারে, বা একটা অটো আসে না রিক্সাগুলা, 8 জন নিতে পারে। সে কি আর আরেকজন প্যাসেঞ্জার নিয়ে কোথায় বসাবে? মাথায়? নো। সো আরেকটা কক্ষপথ লাগবে না, মানে আরেকটা গাড়ি লাগবে না, সেই গাড়িটা হলো 3rd কক্ষপথ। ওকে, ঠিক আছে। তাহলে আমার 18টি ইলেকট্রন মানে এই গাড়িতে, মানে এটা একটু হেভি ওয়েট গাড়ি, বড় গাড়ি, তো বড় গাড়িতে কয়টা ইলেকট্রন নিতে পারবে প্যাসেঞ্জার? 18টা নিতে পারবে, বাট আমার একজনই আছে, তো আমাকে তো নিয়ে যেতেই হবে। মনে করো একটা বিশ্ববিদ্যালয়ে গাড়ির সংখ্যাতে প্রথম গাড়ি 2 জনকে নিয়ে চলে গেছে, পরের গাড়ি 8 জনকে নিয়ে বের হয়ে গেছে, আরেকজন স্টুডেন্ট আছে, তাকে তো পৌঁছে দিতে হবে, না হলে তো তার কর্তৃপক্ষে তার চাকরি চলে যাবে, কার? ড্রাইভারের, তাই কি না? এখন 3rd গাড়িতে ওই একজন আছে, একজনকেই তাকে গন্তব্যে নামাই দিতে হবে, রুলস। তাহলে তাকে যদি এখানে একটাকে বসাইতে হয়, তাহলে সেটা যে কোনো এক জায়গায়। আচ্ছা, 18টা সিটের মধ্যে যে একজন প্যাসেঞ্জার, সে যে কোনো জায়গায় বসতে পারে না, এই জন্য যে কোনো এই জায়গায় বসাও, অথবা সে যদি ইচ্ছা করে যে আমি এখানে বসবো, বসতে পারবে, কোনো সমস্যা আছে? এই হলো 11টি ইলেকট্রনের বৃত্তাকার ইলেকট্রন বিন্যাস। ইউ গট ইট? বুঝতে পারছো? সবার ঠিক আছে? তাহলে এটা মিশাই দিলাম। চলো, ম্যাগনেসিয়াম তাহলে কি 12, মানে সেই 11টার জায়গায় একটা বাড়াই দেব। প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথ 8টা, তাই না? গুড, এই যে কোনো জায়গায়, ঠিক আছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দেখো, তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন প্রবেশ করতে পারে? 18টি। আমার 10টি হয়েছে, তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয়? 10। এই 10টি 3rd কক্ষপথে বসায় দাও, ঠিক আছে। এটা ক্যালসিয়ামের বৃত্তাকার ইলেকট্রন বিন্যাস। এভরিওয়ান, কোনো প্রশ্ন? সিলিকন দেখো, ঠিক আছে। আচ্ছা, উঠায় নিয়েছ? এটা উঠাও, উঠাও। এবার মজার বিষয় হইল, বাইরের কক্ষপথে ওঠাইতে, তোমরা শোনো, মোবাইল ইউজ করা যাবে না, পকেটে। বাইরের কক্ষপথে অসম্পূর্ণ একটা কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকে, মানে একটা গাড়িতে 18 জন প্যাসেঞ্জার বসানো যাবে। 18 জন, এই যে 18 জন যদি না ফিল আপ হয়, 18 জন যদি না ফিল আপ হয়, তাহলে সেটা অসম্পূর্ণ না? এই অসম্পূর্ণ অবস্থায় যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটাকে যোজনী ইলেকট্রন বলে। কি বলে? বা যোজ্যতা ইলেকট্রন, নাম শুনেছ? বা ইংরেজিতে যাকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। তো যোজনী ইলেকট্রন নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, হইল যে শেষ কক্ষপথে অসম্পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটাই কি? যোজনী ইলেকট্রন। তো এখানে দেখছো যে 18টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, কিন্তু আমার 4টা ইলেকট্রন আছে না,
তাহলে সিলিকনের যোজনী কত? 4। মনে থাকবে? তো যে সমস্ত পরমাণুর বা মৌলের যোজ্যতা ইলেকট্রন বা যোজনী 4 হয়, 4, সেগুলো হলো অর্ধপরিবাহী। পরিবাহী, হ্যাঁ। 4 থেকে যখন কম হয়, 4 থেকে কম কি 3, 2, 1, এই সমস্ত পরমাণুগুলা দেখবা, এই ঘুমাচ্ছ কেন? এই সমস্ত পরমাণুগুলা পরিবাহী। আর 4 থেকে বড় 5, 6, 7, তাই না, 8 পর্যন্ত, তাই কি না? এইগুলো হলো অপরিবাহী। ইনসুলেটর, সেমিকন্ডাক্টর অ্যান্ড এটা কন্ডাক্টর। আমরা আসবো, কিন্তু এইটা মনে রাখতে হবে যে যার যোজনী 4 ম্যাক্সিমাম সেগুলো অর্ধপরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম, গোল্ড, সেমিকন্ডাক্টর। আচ্ছা, এই দুইটা পরে দেখাচ্ছে, আগে জার্মেনিয়ামটা দেখায়নি। তাহলে 1, 1, 2 হইল, 8, তাই না? এই যে 18, 8 কত? 26, আর 2, 28। তাহলে থার্ড কক্ষপথে তুমি 18টা ইলেকট্রন বসাই দিবা। ওকে, তাহলে আরও একটা ইলেকট্রন বাকি আছে না? এটা হলো 4th কক্ষপথ। বত্রিশটা এবার প্যাসেঞ্জার নিতে পারবে, কিন্তু আমার কয়টা প্যাসেঞ্জার আছে? কেন যোগ করো, কপারের কত? 29 না? অলরেডি 18টা বসাই দিয়েছি, 8টা বসাইছি, 2টা, কত হয়? 10 আর 18, 28। বাকি কয়টা থাকে? ও আই নো, সরি, রাইট, আমি কপার মনে করতেছি। তো এইখানে কত হবে? হ্যাঁ, 32টা নিতে পারবে, বাকি থাকে 4টি। গুড। তাহলে পরবর্তী কক্ষপথে 4টি ইলেকট্রন বসা। তাহলে এটারও 4টা আছে না? সিলিকনেরও 4টা আছে না? তাই এগুলো অর্ধপরিবাহী, বুঝছো? এটা উঠায় নিয়েছো? এইটা হলো সূর্য, কেন্দ্রে অবস্থান করছে। সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব, রেডিয়াস, তাই না, ব্যাসার্ধ। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধকে কেন্দ্র করে এই মানটা হলো 6400 কিলোমিটার পৃথিবী অবস্থান করছে। এই আর্থ এক চক্র সম্পন্ন করে আর এতটুকু দূরত্ব অতিক্রম করে, আবার সেকেন্ড চক্র, থার্ড চক্র, এভাবে অতিক্রম করে আর জায়গাগুলা এইভাবে মেরু চেঞ্জ করে, তাই না? নর্থ থেকে মনে করো সাউথে আসছে, এইটা ঘুরে আবার এই পয়েন্টে আসতে 365 দিন, 4 ঘন্টা 45 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। ইউ গট ইট? আর এইটা মনে করো পৃথিবীর এই প্রান্ত সূর্যের দিকে যখন, তখন এখানে দিন, সূর্যের আলো পাচ্ছে না, আর তার বিপরীত সাইড কি? রাত। এজন্য আমরা হলো উত্তর মেরুতে অবস্থান করি, মানে এই বাংলাদেশ বা এশিয়া মহাদেশ, আর দক্ষিণ মেরুতে আছে ইউএসএ। তাহলে তারা এই সময় কি? রাত্রি যাপন করতেছে, মানে তাদের এখানে সূর্যের আলো পৌঁছছে না। এইটা যখন এইভাবে ঘুরবে, ঘুরে এইভাবে আসবে, তখন এই অংশটা ঘুরে এখানে আসবে, এইটা ঘুরে ওপরে যাবে,
তখন আমরা রাত্রি যাপন করব, তারা কি হবে, তাদের দিকে সূর্য উদয় হবে, মানে তারা সকাল করবে, উপভোগ করবে। এক্স্যাক্টলি ইলেকট্রন দুই দিকে ঘুরতে পারে, স্পিন, পজিটিভ হাফ, নেগেটিভ হাফ। তো এই ঘূর্ণনের কারণে সাধারণত দুইটি ইলেকট্রনকে পাশাপাশি রাখা, তারাও একে অপরের সাথে ঘুরে আর পরমাণু চক্র সম্পন্ন করে। পরমাণু যে কক্ষপথ না, এই যে এগুলো কক্ষপথ, তারাও একে অপরের ঘুরে 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 চক্র সম্পন্ন করে। বোঝা গেছে? এটা মিছাই দিলাম।